তো গাইস আমরা এখন রুমে আসলাম, এখন 12টা অলরেডি বেজে গেছে, 12:30 বাজে। তো দুপুর সকালবেলায় মাছ ভাত খেলাম, সকালে খাওয়া 12টার সময়। আর এখন আবার রুমে এসে একটু রেডি হয়ে নিলাম। এই কুর্তিটা পরলাম, এটা নতুন কুর্তি, এটা আমার বান্ধবী দিয়েছিল, যেই বান্ধবী যে মধ্যমগ্রাম থাকে, ও পুজোর সময় পাঠিয়ে দিয়েছিল। তো পুজোর সময় বেরও করা হয়নি, পরাও হয়নি, তো এখন পরলাম। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, এটা খুব সুন্দর একটা কুর্তি, এটা পরলাম। আর জিন্সের জ্যাকেটটা সাথে করে নিয়ে যাবো, আজকে মেঘলা তো একদমই ঠান্ডা নেই, অতটা যদি ঠান্ডা লাগে একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম। আর নয়তো ওখান থেকে তো সেজে গুজেই আসেনি। আর বাবা এখানে এই যে বাবাই প্যান্ট চেঞ্জ করলো, তোমাদের দাদাভাই গেঞ্জি চেঞ্জ করলো, আর মা দুজনেই বসে এখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছে বাইরে। দারুণ সুন্দর এটা, মানে এই হোটেল না, এটা একটা পুরোনো দিনের আগেকার দিনের বাড়ি ছিল মনে হয়, জমিদার বাড়িটাই ছিল, সেটাকেই হোটেলে রূপান্তরিত করা হয়েছে। খুব সুন্দর, ঘরটার প্যাটার্নগুলো দেখলেই বোঝা যাচ্ছে পুরোনো অনেক। তো চলো, এই যে আমার কুর্তির ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। কুর্তাটা কিন্তু বেশ ডিজাইনটা সুন্দর, সামনের থেকে একটু উঁচু টাইপের, পেছন দিক থেকে একটু ঘেরটা বেশি। তো এখানে আমি বেলকুনিতে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম সবাই মিলে। তো এবার চলো বেরিয়ে পড়ি। আর বারান্দাটা দেখো কি সুন্দর প্যাটার্নের, প্রত্যেকটা ঘরের সাথে একটা করে বেলকুনি রয়েছে, এরকম গোল গোল ডিজাইনের। ওই জন্য বাইরে থেকে হোটেলটা দেখতেও না অনেক মানে সুন্দর, অসাধারণ, একদম ইউনিক টাইপের। আমরা এখন বেরোচ্ছি, নিচে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো করে এখন পুরো সাইড সিনগুলো দেখতে যাবো, শান্তিনিকেতন বোলপুরের যা যা সাইড সিন আছে সেগুলো। আমরা স্টেশন থেকে হোটেল খুঁজতে যেই টোটো করে এসেছিলাম, সেই টোটোওয়ালাই আর কি এই টোটোটা ঠিক করে দিয়েছে আমাদের। ফোন নাম্বারও দিয়ে দিয়েছিল, বললো যে ফোন করে মানে আপনাদের হয়ে গেলে ফোন করে ডাকবেন। তো আমরা সেই মতোই করেছি। আর পুরো শান্তিনিকেতন চত্বরটা আমাদের ঘুরিয়ে দেখাতে 800 টাকা নিয়েছে টোটো রিজার্ভ করে। এরকমই নাই, 800, 1000 এরকম চাই, 700, 800, 1000 এরকম চাই, দরদাম করে আর কি নিয়ে নিতে হয়। তো আমরা 800 টাকায় রাজি করিয়েছি। মানে একদিনে ঘুরতে সকালে যদি বেরো তো বিকেল হয়ে যাবে, এরকম মানে 4-5 ঘন্টার বেশি টাইম লেগে যায়। আর যেই সব জায়গাগুলো টিকিট কেটে ঢুকতে হয় সেগুলোতে তো লাইন হয়, ভিড় হয়, অনেকটা সময় লেগে যায়। তো চলো, এই যে বেরিয়ে পড়লাম আমরা শান্তিনিকেতনের সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলো দেখতে, আর বোলপুরের রবি ঠাকুরের স্মৃতি উদ্ঘাটন করতে। তো তোমরা চলো দেখতে থাকো, এনজয় করো ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা খড়ের চাল, খড়ের চাল, ওই ছোট্ট খড়ের চাল। আর এই জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। রবি ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে মৃণালিনী দেবী, ওনার নামে স্কুল। রবি ঠাকুর যেমন গাছতলায় বসে পড়াশোনা করেছিল, এখনো সেইভাবেই পড়াশোনা চলছে। ওই যে সেই যে শান্তিনিকেতনে করেছেন এই ঘরগুলো এক একটা, ওই যে সেই প্রার্থনা হাউস, সকাল থেকে আসতে হবে 8টার সময়। ওই যে খড়ের চাল দেওয়া যেটা, এইটার ওপাশেরটা ওই যে খড়ের চাল দেখা যায়, কুড়ে ঘর, কুড়ে ঘর, কুড়ে ঘর, হ্যাঁ। আর ওইটা চালের ঘরের পাশে, ওইটা ওইগুলো অন্য ফ্যামিলি থাকতো, অন্য ফ্যামিলি। এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। এটা একটা বিশাল বড় বট গাছ, যেটা রবি ঠাকুরের বাবা নিজের হাতে রোপণ করেছিলেন। আর এই বট গাছটার গোড়ার দিকে 3 ধাপে ধাপে করে নুড়ি পাথর কুড়িয়ে না সাজানো রয়েছে, ওই জন্য এই জায়গাটার নাম 3 পাহাড়। আর এই গাছটার ছবি কিন্তু সহজপাঠের বইতেও, বইয়ের একদম ফ্রন্ট পেজে তোমরা দেখতে পাবে, যারা ছোটবেলায় সহজপাঠ বই পড়েছে। এটা বিশ্বভারতীর ক্যাম্পাস। এটা হচ্ছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, রবীন্দ্রনাথের কবিতা থেকে নেওয়া হয়েছে। এই সেই তালগাছ যেটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছিলেন। এটা হলো উপাসনা গৃহ, যেটাকে প্রেয়ার হাউসও বলা হয়ে থাকে। আর এটার চারিদিকের পুরো ওয়ালটা রং বেরঙের কাজ দিয়ে তৈরি, এত সুন্দর দেখতে।
এখানকার রাস্তা দিয়ে যাওয়ার সময় রাবড়ি তারপরে দই এইসব বিক্রি হচ্ছিল, সব হাতে নিয়ে বিক্রি করছিলেন অনেকে। সেখান থেকে বাবাকে একটা রাবড়ি কিনে দিলাম আর আমরাও একটু টেস্ট করলাম, দারুণ খেতে ছিল। তারপর রাস্তার ধারে একটা দোকান থেকে পেয়ারা মাখা কিনলাম, সেটাই আমরা এখন খেতে খেতে যাচ্ছি। ঢোকা যাবে না, এটা কার বাড়ি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার বাড়ি। এইগুলো কি ছাতিম গাছ? এটা থাক, আমি এসে খাবো। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। এখানে পুরো মাঠটাই ছাতিম গাছ দিয়ে ভর্তি রয়েছে, যতদূর চোখ যায় দেখতে পাচ্ছ গাছগুলো সব ছাতিম গাছ, ওই জন্য এই জায়গাটার নামই হয়েছে ছাতিমতলা। ঢুকতে দেবে না তো, ওই মিউজিয়ামে ঢুকলে দেখো। কোনটাই? ডান দিকে নাট্য ঘরে তো লেখাই রয়েছে ইগলুদের। হ্যাঁ দেয় এইগুলো, ইগলু বাবা, পাথর দিয়ে বানানো, আমি বললাম কাঠ। হ্যাঁ ওই তো দুপাশে দুটো ইয়ে করে মালঞ্চ। আর এই জায়গাটার নাম হচ্ছে কলের বাঁশি। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটাকে আর কি বাঁশিতে ফু দিচ্ছে, সেরকমভাবে একটা স্ট্যাচু তৈরি করা, কলের বাঁশি এর নাম। প্রতীচি নাম অমর্ত্য সেনের বাড়ি। একটু এগোন সামনে, অমর্ত্য সেনের বাড়ি, নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি। রাস্তায় যেতে যেতে এই বাড়িটা চোখে পড়লো। এটা কোনো হোটেল না বাংলো বাড়ি বুঝতে পারছি না, তবে দেখতে দারুণ সুন্দর। এটা শান্তিনিকেতনের বিশাল বড় একটা মাঠ, একটা স্টেডিয়াম, বিশাল বড়। এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। তো এখানে এই যে বোর্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, এখানে কখন ওপেনিং টাইম, বেরোনোর টাইম কখন, সেটা তোমরা দেখে নিতে পারবে। আর এখান থেকে একটু আখের রস খাচ্ছি। এত জায়গায় আখের রস খেয়েছি, কিন্তু এখানে খেলাম পুরো ফ্রেশ, একদম টাটকা, এত সুন্দর আখের রসটা খেয়ে একদম রিফ্রেশ হয়ে গেলাম আমরা। তারপর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে। এখানে বড়দের মাথাপিছু 30 টাকা করে টিকিট, আর 12 বছরের থেকে ছোট বাচ্চাদের 10 টাকা করে টিকিট। আর কেউ যদি ক্যামেরায় ফটো তুলতে চান তাহলে 50 টাকা করে দিতে হবে। আর ফোনের ফটো তোলা বা ভিডিও করা একদম ফ্রি। কিন্তু ক্যামেরা নিয়ে, মানে DSLR ক্যামেরায় যদি ফটো তোলা বা ভিডিও করতে কেউ চায় তাহলে 50 টাকা করে, মানে আলাদা টিকিট কাটতে হবে। তো এই জায়গাটা দেখো স্টেজ মতো করা রয়েছে, এত সুন্দর দেখতে। এখানে আমরা সবাই একটা দুটো করে ফটো তুলে নিয়েছি, অনেক রকম পোজ দিয়ে দাঁড়িয়ে বসে। তো আর চারিদিকে চত্বরটা দেখো, বিশাল বড় মাঠ, এখানে একটা বুদ্ধর স্ট্যাচু রয়েছে। পদ্ম ফুল হয়েছে দেখো কি সুন্দর দেখতে পারবো তো। সে আমি দেখছি একটু, কি সুন্দর পদ্ম ফুলে দেয়, রিয়েল পদ্ম ফুল দেখেছিস কোনদিন? রিয়েল পদ্ম পাতা। গভীর বেলা তো কত এই পা দিবি না, জলের মধ্যে অনেক জল, গভীর না। এগুলো দেখ বিশ্বা মুন্ডাই দেখ, বিশ্বা মুন্ডা সেই পড়েছিল সিধু কানু, ওই দেখ তিলকা মাঝি, লক্ষণ নায়ক।
বাবাও রয়েছে। বাহ, দারুণ সুন্দর গান করে। ওই দিকটায় পুতুল ঘর। বাবা, পুতুল সব সাজিয়ে সাজিয়ে রেখেছে। ছৌ নাচ হয় না, এই ছৌ নাচের মুখগুলো, এইগুলো ছৌ নাচের। হাত দিস না, হাত দেওয়া বারণ, হাত দিবি না। এখন আমরা যেখান থেকে হেঁটে চলেছি তার দুপাশে একদম গ্রামের মতন করে সাজানো, দেখতে পাচ্ছ। মাঝখান থেকে লাল মাটির রাস্তা, দুদিকে গ্রাম, গ্রামের মধ্যে দিয়ে হেঁটে গেলে যেরকম লাগে সেরকম। আর প্রত্যেকটা কিন্তু এক একটা থিমে তৈরি করা হয়েছে ঘরগুলো, এক একটা রাজ্যের এক একটা থিম। যেমন এখানে আমরা ঢুকছি, এটা পশ্চিম বাংলা, মানে বাংলার মানুষরা যেমনভাবে বসবাস করে, যেমন জিনিসপত্র থাকে, ঐতিহ্য থাকে, সেরকমই প্রত্যেকটা জায়গায়। এখানে অসম, ত্রিপুরা, মণিপুর, আন্দামান নিকোবর, বিহার, ঝাড়খণ্ড, এরকম বহু রাজ্যের মানে প্রতিচ্ছবি একদম তুলে ধরা হয়েছে। এখন আমরা যেই ঘরটার মধ্যে প্রবেশ করেছি, এটা বাংলার ঐতিহ্য। বাংলার মানুষেরা যেই সব জিনিসপত্রগুলো ব্যবহার করে, যেমন যেমন তাদের জীবন যাত্রা হয়, ঐতিহ্য থাকে, সেইগুলোই এখানে প্রদর্শন করা হয়েছে। এটা অসম, ঝাড়খণ্ড। এখন আমি ঝাড়খণ্ডে এসেছি। এবার বলো মণিপুরে এসেছি। এবার এসেছি মণিপুরে এসেছি। মানে এক এক পা দিলেই এক একটা দেশে, এক একটা রাজ্যে। এটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরায় চলে এসেছি আমরা। আন্দামান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা কি? এটা দোতলা, এটা কি? নিকোবরের এটা কোয়ার্টার নাকি? নিকোবর, নিকোবর এটা, ওটা আন্দামান, এটা নিকোবর। তোমার দেখা, তোমার দেখা, আমায় কাটে না রে।
এখানে রয়েছে ঢেকি, ঢেকিতে যেমন ধান কোটা হয় সেরকমই একটা আদলে স্ট্যাচু তৈরি করা হয়েছে। এটা টুসু। চাকা ঘর, চাকা ঘর। এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে এখানেও কিছু কেনাকাটা বাজারঘাট করা যাবে সেরকম দোকানপাট রয়েছে। অনেক শাড়ি, জামা কাপড়, গেঞ্জি, এই গেঞ্জিগুলো কিনতে বলছিলাম তোমাদের দাদাভাই আর বাবাইকে, দুজনের কারোরই পছন্দ হলো না, আমার বেশ পছন্দ হয়েছিল। তারপরে এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে, কুর্তি আছে, চুড়িদার পিস আছে, ব্লাউজ পিস আছে, ব্যাগ আছে, জুয়েলারি আছে, বেশিরভাগটাই হাতে বানানো, হাতের কাজ, সেই সব জিনিসই মানে বেশি আছে। যাও একটু ভেতরে, একটু নেচে আসো, যাও। ওই আসো আসো আসো, একটু নাচে যাও। যাও তোমরা একটু, আরে এমনি হাঁটো, গিয়ে হাঁটলেই হবে। বাবাই যাও। হ্যাঁ পারে না। এখন আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখা কমপ্লিট, এবার বেরোচ্ছি। এবার বোধহয় সোনাঝুরির হাটে যাবো। শিল্পগ্রাম থেকে বেরিয়ে টোটোওয়ালা আমাদের নিয়ে আসলো সুরুল রাজবাড়িতে। তো এই রাজবাড়িটা দেখো এত সুন্দর, আর কি বিরাট বড়, আর সুন্দরভাবে মেনটেনেন্স করা রয়েছে এখনো পর্যন্ত, অনেক বছর পুরনো কিন্তু। আর পুরনো জিনিসের প্রতি না আমার একটা আলাদাই ফিলিংস কাজ করে। আর এই প্রথম কোনো রাজবাড়ি এত কাছ থেকে আমি নিজের চোখে দেখলাম। এর আগে ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, অনেক মুভিসে দেখেছি, তবে এরকম সামনের থেকে এরকমভাবে কোনো দিনও দেখা হয়নি। আসলে আমি তো কোথাও ঘুরতেই বেরোই না, এই ফার্স্ট টাইমই এত দূরে আসলাম। তো দেখে আমার এত ভালো লাগছিল। আর আমার এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে, ঐতিহ্যবাহী যেসব বাড়ি, পুরনো ঘর বাড়ি, তারপরে যে কোনো জিনিস, পুরনো জিনিসের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ, আলাদাই মায়া আছে। ওই জন্য আমার আরও ভালো লাগছিল। তো এই যে এখান থেকে দেখো এই থাম, বড় বড় থাম করা রয়েছে যেগুলো, এখানে ঠাকুর দালান, এখানে দুর্গাপুজোর সময় পুজো হয়। এই যে এই দালান করা রয়েছে এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা একটা হালকা রং করা ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম মিউজিয়ামে ঢুকতে পার হেড মাথাপিছু 70 টাকা করে টিকিট নিয়েছিল। আর বাচ্চাদের বোধহয় 10 টাকা, বাচ্চাদের 30 টাকা করে বোধহয় নিয়েছিল, 30 কি 10 আমার ঠিক খেয়াল নেই, এরকমই মানে হবে। আর এই মিউজিয়ামটার ওপেনিং টাইম হচ্ছে দুপুর 2টো আর ক্লোজ টাইম হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। তো এর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, এমনকি ফোনও সাইলেন্ট করে ব্যাগে ভরে নিয়ে যেতে হয়েছিল। ওই জন্য ভেতরের কোনো কিছু শ্যুট করতে পারিনি। এই মিউজিয়ামটার ভেতরে সমস্ত রবি ঠাকুরের ফ্যামিলির এবং রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে, পেন থেকে শুরু করে জামা কাপড়, জুতো, বাসনপত্র, চশমা, সমস্ত কিছু, মানে অনেক অনেক জিনিসপত্র। যদি তোমাদের দেখাতে পারতাম খুবই ভালো লাগতো। তো ব্যাড লাক, তোমরা নিজেরাই এসে ভিজিট করে দেখবে জায়গাটা, ঠিক আছে? আর আরে না, ধরা যাচ্ছে না, ওটা পিছল না, পাতলা, এই সরুটা ধর, এই পাশে সরুটা, এই পাশে দেখ, এই দেখ ছিড়বে না, এই দেখ, এইটা ধর, মাটি লেগে যাবে। এত ভয় লাগবে না, পড়লে মাঠে প্যান পুরো যাবে। এই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বাবার কিন্তু 100 কিলো ওয়েট, 100 কিলো, কি গো ভেঙে পড়বা, বাচ্চা তুমি, বাচ্চা। ধরলাম গেল ছিঁড়ে ছুটে, বেচারা গাছটা হচ্ছে আমার কষ্ট দিচ্ছে। কি গাছ এটা? এই ওপরে দেখো, এই বাবা, এটা তো কেমন দেখতে গাছটা, কি গাছ? কি গাছ নাম বলতে হবে না।
পাতাও তো দেখতে পাচ্ছি না। পাতাও দেখা যাবে না, এইভাবে করা পাতা रास्ता तो मिल गया है, मंजिल को ढूंढ लूंगा, खतरा এটা কি গাছ? জামরুল গাছের না পিয়ারা গাছ? পিয়ারা গাছের পাতা দিয়ে ঘিরেছে। বাবার সঙ্গে একটা ছবি হবে নাকি? এখন আমরা আছি মিউজিয়ামের পেছনটা। মিউজিয়াম ভেতরে ঘুরে দেখা হয়ে গেছে সমস্ত কিছু। তারপর বাইরের ব্যাক সাইডটা এসেছি। ওই যে বাদিকে দেখলে মিউজিয়ামটা রয়েছে, একটা দরজা এই পাশ থেকেও রয়েছে, তবে এখানে ঢোকা বেরোনো কিছুই যায় না, ওটা জাস্ট এমনি ওদের ব্যবহারের জন্য আছে। আর এই মাঠটা ঘুরে আমরা চলে যাব হচ্ছে সোনাঝুরির হাটে। তা এই যে চলেও এসেছি, আর অনেকটা দূর কিন্তু ওখান থেকে সোনাঝুরির হাট। আর যখন আমরা টোটো করে আসছিলাম সামনে এতটাই জ্যাম ছিল, প্রায় 10 মিনিট আমরা হাঁটা পথে আসলাম, কারণ টোটো আর ভেতরে ঢুকতে পারছিল না, এত জ্যাম হয়ে গেছিলো। আর আমরা যখন মাঠে প্রবেশ করেছি তখন হয়তো 4টে বেজে গেছে বিকেল, আর একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। এখন 5টার সময় কিন্তু এই মেলা উঠে যায়, সকাল 10টা থেকে হয়তো শুরু হয় আর বিকেল 5টা পর্যন্ত। এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি বা কারেন্টের কোনো লাইটের ব্যবস্থা নেই, ওই দিনের আলোতেই, সূর্যের আলোতেই যতটা কেনা বেচা হয়। সব রবীন্দ্রনাথ একতারা বললাম, ওটা নিতে তার নিতে পারলাম না। বাচ্চাদের জন্য নিয়ে তো কিছুই এখন আমরা পুরো হাট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। এবার একটু লেবু চা নিয়ে নিলাম এখান থেকে। লেবু চাটা কিন্তু দারুণ করেছিল। আমি তো ভাবছিলাম লিকার চা কেমন হবে কি জানি, তো দেখলাম খেয়ে দারুণ হয়েছিল। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, সবাই এখন হাট বাজার গুটিয়ে বাড়ির দিকে রওনা দেবে, আর আমরাও এখন রওনা দিলাম। আর এবার চলে এসেছি বহু প্রতীক্ষিত মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, যেটা নাকি কয়েক বছর পর এবছর আবার হচ্ছে। হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো ফাইনালি এই মেলাটা হচ্ছে। আর আমরা এখানে এসে পৌঁছালাম তো 23 তারিখ বোধহয়, হ্যাঁ 23 তারিখে এসেছিলাম। আর আজকের থেকেই শুনলাম পৌষ মেলাটা স্টার্ট হয়েছে। তো আমাদের কপাল ভালো, তাই আমরা দেখতে পারলাম। আর এত বড় মেলা, কি পাওয়া যায় না এখানে, সমস্ত কিছু জিনিস আছে, জামা কাপড় থেকে শুরু করে শীতের পোশাক, খেলনা, কাঠের তৈরি জিনিসপত্র, শান্তিনিকেতনের যেই মানে ঐতিহ্য কাঠের তৈরি হাতে বোনা জিনিস, সেই সবগুলো কিন্তু সবই পাওয়া যাবে এই মেলায়। তারপরে খাবার দাবারের দোকানও রয়েছে, মানে দারুণ দারুণ। এরকম বড় মেলা আমি জীবনে প্রথম দেখছি। আমাদের বনগাঁতেও ওইদিকেও মেলা হয়, তবে এতটা বড় হয় না। এখানে ঘুরতে গেলে 2-3 ঘন্টা সময় লাগবে, পুরো মেলা ঘুরে শেষ করতে পারবে না। তো এখনও অবশ্য পুরোপুরি অনেক দোকান বসেনি, দেখলাম যে কিছু কিছু দোকান এখনও মানে বানানো রয়েছে, তবে দোকানে কোনো মালপত্র নেই, প্লাস্টিক দিয়ে আটকানো। মানে আস্তে আস্তে বসবে। যে আমার পেছনেও দেখতে পারলে, এখান থেকে বাবা আবার বল ফেলার এই খেলাগুলো খেলছে। এগুলো আমাদের বনগাঁতেও পুজোর সময় বেরিয়ে ওই খেলে, এখানেও তাই। বল দিয়ে গ্লাস ফেলতে হবে, তাহলে পুরস্কার পাওয়া যাবে, কিন্তু কোনোটাতেই পারে না। এখানে দেখো অনেক বাসন কোসনের দোকান, আর এখানে দোকানটায় যা দেখতে পাচ্ছ সব 120 টাকা করে পিস। তো দারুণ মানে কিন্তু জিনিসপত্র ছিল। আমি যদি নিয়ে যেতে পারতাম না, নিয়ে অনেক কিছু কিনে নিতাম, কিন্তু ওই যে ট্রেনে করে যাব, ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য নিতে পারলাম না। তাও টুকটাক কিছু কিছু কিনেছি। তারপর এখানে বসলাম, কিছু খাওয়া দাওয়া করব। সেই আমরা 12টা 12:30টার সময় দুপুরবেলা আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম, এখন খিদে পেয়ে গেছে। তো এখান থেকে একটা চাউমিন আর একটা মোগলাই অর্ডার দিলাম। আর শাশুড়ি মা তো ডিমের জিনিস কিছু ছোঁয়া খাবে না, মানে খাচ্ছে না, একটা ওষুধ খাচ্ছে, ওই জন্য 1 মাস খাবে না। তাই জন্য বললো আমাকে একটু বাদাম কিনে দে, বাদাম ভালোবাসে আবার শাশুড়ি মা, তাই বাদাম কিনে দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে বাইরে চপের দোকান ছিল, সেখান থেকে বেগুনি কিনে দিয়েছিলাম। তো আমরা এই যে মোগলাই আর চাউমিন খাচ্ছি। আর এখানে বসে খাওয়া দাওয়া করার সময় আমার একজন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছিলো। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে হাই লিখো। আর আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ খাচ্ছিলাম, এঁঠো হাচ্ছিল। এমনিতেও ঘুরতে বেরিয়েও অনেকজনের সাথে দেখা হয়েছিল, কারোরই ভিডিও করা হয়নি। আমরা এখন হোটেলে চলে আসলাম, 7টা বাজে।
আবার 9টার দিকে খেতে মানে রাত্রের ডিনার করতে বেরোবো। পুরো দেখো নিঝুম হোটেলটা, এটাই ভালো। লোকজন কই? এখন আমরা ওদের রুমে ঢুকিয়ে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি এবার একটু স্টেশনে। কালকে সকালবেলা ট্রেন আমাদের, ওই জন্য এখনই টিকিট কাটতে যাচ্ছি। স্টেশনে এসেছিলাম যে রিজার্ভেশন টিকিট কাটা যায় কিনা সেটা দেখতে, তো সেটা তো হলোই না। তারপরে কালকে অনেক ট্রেন ক্যান্সেল রয়েছে, আমাদের অনেক ঘোরপথে 3-4টে ট্রেন পাল্টে পাল্টে যেতে হবে। তো বললো টিকিট এখন অতটা দূরের টিকিট আর কি আজকে কাটা যাবে না, ভাগে ভাগে যেহেতু টিকিট কাটতে হবে ওই জন্য। তো বললো কালকেই স্টেশন থেকে কেটে নেবেন, তাই আর কাটলাম না। আমরা এবার রাত্রেবেলা খেতে চলে এসেছি ওদের, মানে আবার হোটেল গেছিলাম ফিরে, আমি আর তোমাদের দাদাভাই আবার তারপরে ওদের একসাথে নিয়ে আসলাম। তো এখন বিরিয়ানি খাচ্ছি আমরা, বিরিয়ানি আর চিকেন চাপ তার সাথে, কারণ ঘুরতে বেরিয়েছি আর বিরিয়ানি খাবো না এটা কি হতে পারে বলো তো? আর বাবাইয়ের ফেভারিট বিরিয়ানি, ও তো কদিন ধরে বলেই যাচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খেয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর আমরা খেয়েছিলাম একদম শান্তিনিকেতন স্টেশনের পাশেই কলকাতা রয়্যাল বিরিয়ানি থেকে, তবে বিরিয়ানিটা একদমই খেতে ভালো ছিল না। আমরা এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে, বাজে এখন 10টা 20। তো এখন সবাই শোবো। আর এই হচ্ছে রুম, আজকে আর একটা রুমই নিয়েছি, ডবল রুম নিয়ে দিই, ডবল বেডের একটা রুম নিয়েছি। এই হচ্ছে রুমটা, তোমাদের আর দিনের বেলা দেখাইনি, এখন একটু রুম টুর করিয়ে দিই দাঁড়াও। এই যে এখানে একটা বিছানা মানে খাট আছে, এই পাশে একটা খাট, আর এই টিভি রয়েছে, এই যা যা দেখছো। কিন্তু এই চারিদিকে অ্যাটমসফিয়ারটা দারুণ, এটাই যা। এখানে আমাদের সব জিনিসপত্র লাগেজ রয়েছে, টেবিলটার অবস্থাটা খারাপ আছে। আর এই হচ্ছে আয়না, আর এই হচ্ছে বাথরুম, হচ্ছে আর এই হচ্ছে বাবাই। এখান থেকে বেরিয়ে এই বেলকনি, এখন রাত হয়ে গেছে, বাইরেটা অন্ধকার। আসলে আমাদের দাদাভাই নিচের থেকে ওই যে টোটো ছেড়ে দিলাম, আমরা টোটোয় করে আসলাম, টোটো চলে যাচ্ছে এখন। তোমাদের দাদাভাই মানে উঠছে, সবাই ঘুমিয়ে পড়েছে এখন। আসলে শীতকাল তো, আর গ্রামের এলাকা ওই জন্য আসছে, বাবা উঠে আসছে। আসলে এখন রাত্রেবেলা না, সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি, এখানে বারান্দায় বসে বসেই। তোমাদের দাদাভাই এখনও নিচে আছে, আসেনি। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর কালকে সকালবেলা ভোরবেলা উঠবো আমরা, 5:30টায় উঠে ট্রেন আছে আমাদের 6:24, 5:30টায় উঠে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে স্টেশনের উদ্দেশ্যে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।